দেশের সাংবিধানিক নাম বদল সহ 5 মূলনীতির সুপারিশ সংস্কার কমিশনের নতুন সনদে চলবে দেশ প্রধান উপদেষ্টা। সংস্কার নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বৈঠক, মার্চ থেকে জুলাই গণহত্যার বিচারের শুনানি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি খালাস। WHO পদ পেতে দুর্নীতি করেছেন পুতুল, দুদক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশের নাম জনগণতান্ত্রিক বাংলাদেশ করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সহ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও সশস্ত্র বাহিনীর প্রধানগণের নিয়োগদানের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রতিষ্ঠা এবং দেশের সকল বিভাগে হাইকোর্টের একটি বেঞ্চ গঠনের জন্য সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর প্রবাসীদের ভোটাধিকার প্রদান এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে স্বচ্ছতা ও গণতন্ত্র আনতে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। এছাড়া পুলিশ সংস্কার কমিশন মব কন্ট্রোলের জন্য জাতিসংঘ প্রণীত বিধি অনুসরণের জন্য সুপারিশ করেছে। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশে বর্তমানের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে বাংলাদেশের নাম জনগণতান্ত্রিক বাংলাদেশ করার সুপারিশ করেছে, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র এই 5টি মূলনীতি রাখা হয়েছে। একই সাথে সংবিধান সংশোধনের জন্য গণভোটের ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য কমাতে সংবিধানের 70 অনুচ্ছেদ বাদ দেয়া, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন, সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি। অন্তর্বর্তী সরকারের প্রধানের উপদেষ্টা বাছাইয়ের দায়িত্বভার কোনো ব্যক্তি বা কোনো একক প্রতিষ্ঠানের উপর থাকা ঠিক নয়। সে কারণে আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে এই বাছাই প্রক্রিয়ার অর্পণ করেছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নাগরিকের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মোট 150টি সুপারিশ করেছে, যেখানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচন কমিশনকে আরও বেশি শক্তিশালী ও দায়িত্বশীল করার বিষয় অন্তর্ভুক্ত আছে। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা। ডেমোক্রেটাইজেশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি অফ পলিটিক্যাল পার্টিস, এটা চারটিখানি কথা নয়, এটা বলা সহজ, কিন্তু এটা আমাদের করতে হবে। দেশের দুর্নীতি দমন কার্যক্রমকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে এ সংক্রান্ত কমিশন মোট 47টি সুপারিশ করেছে। দুদকের কর্মচারীদের বেতন ভাতা, সরকারি বেতন স্কেলের দ্বিগুণ করা, স্বার্থের দ্বন্দ্ব নিরসন আইন প্রণয়ন সহ বেশ কিছু সুপারিশ এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। একটি কৌশল পালন করতে হবে, যার মধ্যে এই যে রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামোকে শুধু দুর্নীতি বিরোধী শুধু প্রত্যয় না, সক্ষমতা বৃদ্ধির জন্য যে অঙ্গীকারগুলো দরকার, দায়িত্ব এবং কর্তব্য সেটি নির্ধারণ করা, বিশেষ করে সকল রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ক্ষেত্রে সেটির জন্য প্রযোজ্য হবে। আর পুলিশ সংস্কার কমিশন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশমালা সরকারের কাছে তুলে ধরেছে, যেখানে চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশন আইন শিথিল করা, ফৌজদারি কার্যবিধি আধুনিকায়ন, মব কন্ট্রোলের জন্য জাতিসংঘ প্রণীত বিধিমালার ভিত্তিতে আইন প্রণয়নের কথা বলা হয়েছে। ইউজ অফ ফোর্স এগেইনস্ট মব, বাংলাদেশের পুলিশ যখন জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করতে যান, জাতিসংঘ থেকে কিছু মডেল দেওয়া হয়েছে, কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা হিসেবে তারা কাজ করেন। তো আমরা বেস্ট প্র্যাকটিস হিসেবে আমরা ইউরোপের মডেলটাই আমরা ফলো করতে বলেছি। সরকারের উদ্যোগে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছে এসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন কমিশন প্রধানগণ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
সরকার গঠিত ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন কমিশনের প্রধানগণ। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে তারা স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যে সনদ তৈরি হবে তার ভিত্তিতেই ভবিষ্যতে বাংলাদেশ পরিচালিত হবে। নজরানা চৌধুরীর আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব নেয়ার পরপরই ৬টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে ৪টি কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করল। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন তাদের স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনগুলো তুলে দেন। স্বল্প সময়ের মধ্যে এসব প্রতিবেদন প্রস্তুত করার জন্য কমিশন সদস্যদের ধন্যবাদ দিয়ে এই ক্ষণটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা, সেটা কিভাবে আমরা করব সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব কমিশন গঠন করা হয়েছিল বলে জানান প্রধান উপদেষ্টা। হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জাতির সামনে যে সুযোগ এসেছে তা কোনোভাবেই হারানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি। এসব প্রতিবেদনে করা সুপারিশ নিয়ে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার, সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার ভেঙে যাবে। ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশি বাঙালি জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। বিচার বিভাগ সংস্কার কমিশন আর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সবগুলো সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আনুষ্ঠানিকভাবে বৈঠক করবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আর জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের জন্য আগামী মার্চ মাস থেকে শুনানি শুরু হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান তারা। মইদুল ইসলামের রিপোর্ট। ৪টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সদস্যরা জানান কিভাবে এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন হবে সংস্কার কমিশনের সুপারিশমালা। রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার করতে ঐক্যমত্য হতে পারে তার উপর সংস্কার নির্ভর করছে বলেও জানান তারা। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাই না? কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন। তো কাজেই আলোচনাটা, আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে, আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছর জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। ব্রিফিংয়ে জানানো হয় জুলাই আগস্ট নৃশংস গণহত্যার বিচার অবশ্যই হবে এবং আগামী মার্চ মাস নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের শুনানি শুরু হবে। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি, ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে
সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে, এগেইন এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। গণহত্যার দায়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সরকারের অবস্থান ব্যক্ত করেন উপদেষ্টারা। সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে, কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে। আপনারা ভিডিও দিচ্ছেন, আমরা ভিডিও জোগাড় করছি, দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে। কাজেই আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি, রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে না। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ 6 আসামির সবাইকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই রায় দেন। রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, বেগম জিয়ার পরিবার এবং বিএনপির রাজনীতিকে ধ্বংস করতেই পরিকল্পিতভাবে মিথ্যা মামলা করে সাজা দেওয়া হয়েছিল, যা আজ প্রমাণিত হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুনানি শেষে চূড়ান্ত রায়ের জন্য দিন ধার্য ছিল। বুধবার সকালে রায় ঘোষণা করে আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। যেহেতু দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি, তাই বেগম জিয়া ও তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় আদালত। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই রকম জাজমেন্টই এখানে হয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড। নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরও বলেছেন যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন। রায়ের পর আসামি পক্ষের আইনজীবীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিহিংসা পরায়ণ হয়ে যে এই সাজা দেওয়া হয়েছিল তা প্রমাণিত হয়েছে আপিল বিভাগের রায়ের মাধ্যমে। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল, সেই ব্যাপারেও আদালত অ্যাড্রেস করেছেন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝব। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। 2018 সালের 18 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে এ মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেদিনই বেগম জিয়াকে কারাগারে নেওয়া হয়। পরে হাইকোর্ট বেগম খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করে। সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্টে কোনো দুর্নীতির ঘটনাই ঘটেনি। তাহলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অন্য আসামিদের কোন প্রেক্ষাপটে, কোন বিবেচনায় সাজা দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন ছিল আসামি পক্ষের আইনজীবীদের। রাজনৈতিক উদ্দেশ্যে আর যাতে কোনো মানুষকে হয়রানির শিকার হতে না হয় এবং সাজা খাটতে না হয়, সেই প্রত্যাশাই সর্বসাধারণের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ ও আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
জড়িতরা যারা পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরতে বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান তিনি। সকালে খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান 1 লাখের বেশি তরুণকে আনসারে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, নির্বাচন সহ দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে 60 লাখের বেশি আনসার কাজ করে যাচ্ছে। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সব তো একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাকেও কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল, একই ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে, বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। দুর্নীতির মাধ্যমে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব সংস্থার দায়িত্ব পাওয়ার বিষয়ে গোয়েন্দা রিপোর্টে সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক। দুপুরে রাজধানীর সেগুনবাগিচা দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য দেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বাবা, বোন, চাচা সহ পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এদিকে চটপটির দোকান ও 2টি রেস্টুরেন্টের বিপরীতে 234 কোটি টাকা ঋণ দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই দুর্নীতির সাথে এস আলম ও তার ছেলে জড়িত বলেও জানান তিনি। জনাব সাইমা ওয়াজেদ পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিশোরগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ 124 জনের নাম রয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে তহমুল ইসলাম নামে এক ব্যক্তি কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে সংগঠিত ছাত্র জনতার গড়ে ওঠা ঐক্য আন্দোলন দমন করতে আসামিরা সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। গত বছরের 4 আগস্ট জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে আসামিদের নির্দেশে হামলা চালানো হয়। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে মামলার বাদীসহ সাক্ষীদের আহত করেন। এছাড়া আসামিরা গ্রেনেড, ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। এখনও আনুষ্ঠানিকভাবে না জানালেও আপাতত শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত পাঠাবে না বলেই মনে করেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সন্ধ্যায় সচিবালয়ে দেশের পাহাড় ও টিলাসহ প্রাকৃতিক সম্পদের মানচিত্র প্রণয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠানে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিএনপির সাথে সরকারের বিরোধ নেই, বরং সহায়তা করছে উল্লেখ করে তিনি বলেন, সবার সাথে ঐক্যমত্যের ভিত্তিতেই সংস্কার করা হবে। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে 2006 সালের পর থেকে 18 বছরে 11টি জেলায় 1234 হেক্টর পাহাড় কাটার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানানো হয় অনুষ্ঠানে। এখন থেকে উন্নয়নের জন্য পাহাড় কাটা যাবে না বলে জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, ঢাকার 19টি খাল উদ্ধারে বাজেট সহ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এইগুলোর বিচার না হওয়া পর্যন্ত যাদেরকে এগুলোর ব্যাপারে অভিযুক্ত করা হয় তাদের সাথে রাজনৈতিক আলোচনার স্পেস কতটুকু, ইট ইজ স্টিল আ বিগ কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, তো সেটা হচ্ছে জাতীয় পার্টির ব্যাপারে আমার ব্যাখ্যা। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে যে চিঠিটা দেয়া হয়েছে সেটা আমরা যেটুকু বিভিন্ন মাধ্যমে বুঝেছি যে এখনো পর্যন্ত ভারতের অবস্থান হয়তো বা যে তাকে ফিরিয়ে দেওয়া হবে না, কিন্তু আনুষ্ঠানিক উত্তর যদি আমরা পাই বা যখন আমরা পাই তখন সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতায় ট্রাম্প আসলেও দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবার সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
আসন্ন চীন সফরকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুদেশের মাঝে সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু নিয়ে নিজ মন্ত্রণালয়ে ব্রিফ করেন। জানান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়াবলী। তিস্তা নিয়ে চীনের সাথে হওয়া চুক্তির নবায়নও হচ্ছে এই সফরে। প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে, বিনিয়োগ মানে ঋণ, প্রধানত ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। যেটা এমওইউ আছে এই নদীর সহায়তা, নদী নিয়ে কোঅপারেশনের ব্যাপারে, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা সেটা রিনিউ করার সিদ্ধান্ত আছে। সব দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, শাসন ক্ষমতা পরিবর্তনে বাংলাদেশের সাথে কোনো দেশের সম্পর্কে প্রভাব পড়বে না। তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্সড রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে, আমি মনে করি যেটা স্মুথলি চলবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী 20 জানুয়ারি চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। 25 তারিখ তার দেশে ফেরার কথা রয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তীব্র সমালোচনার মুখে সদ্য পদত্যাগী টিউলিপ সিদ্দিককে শুধু মন্ত্রীর পদ থেকে নয়, বরং এমপির পদ থেকেও সরিয়ে বিচারের দাবি জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পরপরই লেবার পার্টি নেতারা ব্রিটিশ সরকারের প্রতি দাবি জানান আত্মসাৎকৃত অর্থ বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার। লন্ডন থেকে রিয়াদ হাসানের রিপোর্ট। সিটি মিনিস্টার হিসেবে টিউলিপের দায়িত্ব ছিল আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধ করা, কিন্তু তিনি নিজেই সেই অভিযোগে বিদ্ধ হয়ে দায়িত্ব গ্রহণের 8 মাসের মধ্যে বিদায় নিতে বাধ্য হলেন। টিউলিপের বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে একটি বাড়ি ভাড়ার তথ্য গোপনের। এরপর সেন্ট্রাল লন্ডনে আওয়ামী লীগ নেতা মোতালিফের কাছ থেকে ফ্ল্যাট নেয়া এবং অন্যের মালিকানাধীন আরেকটি বাড়িতে বিনা ভাড়ায় বসবাস করা। অভিযোগ আছে টিউলিপের বোন আজমিনা সিদ্দিক রূপন্তীরও ফ্রিতে ফ্ল্যাট পাবার। ওই ফ্ল্যাটটিরও মালিক শেখ হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী। এছাড়া বাংলাদেশের রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের 400 কোটি পাউন্ড আত্মসাতে জড়িত থাকার অভিযোগও ওঠে টিউলিপের বিরুদ্ধে। এসব অভিযোগের সঙ্গে তার খালা শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতার খবরও প্রকাশ করে যুক্তরাজ্যের সব সংবাদপত্র। এসব ঘটনায় অনেক আগ থেকেই টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবার ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য বিএনপি। বাংলাদেশিদের জন্য কিছুটা আনন্দ হলেও আমরা মনে করি যে ঠিক ন্যায় বিচার হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ন্যায় বিচার তখনই আমরা ধরে নিব যে তাকে পার্লামেন্টারি গ্রুপ থেকে বা পার্লামেন্টের এমপি থেকে তার রেজিগনেশন ডিমান্ড করছি। লন্ডন লেবার পার্টির সদস্যরাও দাবি করেন দুর্নীতির অর্থ যেন বাংলাদেশে ফেরত দেয়া হয়। আমাদের দাবি এটাই থাকবে, আমাদের বাংলাদেশের জনগণের টাকাগুলা ওরা দুর্নীতি করে হাজার হাজার বিলিয়ন ডলার এদেশে পাচার করছে, এখানে বাড়িটারিও কিনছে সালমান খানের ছেলে সহ। আমরা কিন্তু আমাদের আগামীতে দাবি থাকবে যাতে এগুলা ফেরত বাংলাদেশের দেওয়া যায়। টিউলিপ ইস্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্য চাওয়া হলেও তারা এটিকে আওয়ামী লীগের বিষয় নয় বলে এড়িয়ে যান। সারা বিশ্ববাসী যে নেতিবাচকভাবে বাংলাদেশকে চিনল বা জানল, তাতে বাংলাদেশি হিসেবে সবাই কিছুটা হলেও অস্বস্তিতে ভুগছেন। রিয়াদ হাসান, লন্ডন, যুক্তরাজ্য। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে দুপক্ষের বিক্ষোভ কর্মসূচি ঘিরে সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক সহ আহত হয়েছেন 8 জন। দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে এ ঘটনা ঘটে। পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ পুনরায় লেখার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে এনসিটিবির সামনে আসে একটি দল। এ সময় স্টুডেন্ট মুভমেন্ট ফর সভারেন্টি নামের আরেকটি সংগঠন সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহতরা ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন, তবে সবাই শঙ্কামুক্ত বলে জানান ডাক্তাররা।
বান্দরবানের লামায় অস্ত্রের মুখে 7 শ্রমিককে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ বাবদ অপহৃতের পরিবারের কাছে 2 লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং খালের পার্শ্ববর্তী এলাকায় খেতে কাজ করতে যায় চকরিয়া ও মানিকপুরের শ্রমিকরা। পাহাড়ের অস্ত্রধারী একদল সন্ত্রাসী হানা দিয়ে অস্ত্রের মুখে 7 শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহৃতদের উদ্ধারে পাহাড়ের সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালাচ্ছে। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানান, গত রাতে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটক বাংলাদেশিকে ফেরত আনার জন্য বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিজিবির অধিনায়ক। এছাড়া বিএসএফ জানায়, আটককৃত বাংলাদেশি নাগরিককে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি জানায়, আটক ব্যক্তি শেখ আলিমুল রহমানের বাড়ি খুলনায়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। প্রবাসীদের জন্য নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট NITA ব্যবহারের সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। বিদেশ থেকে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে সহজে তারা রেমিটেন্সের অর্থ পাঠাতে পারবেন। এছাড়া টাকা জমা ও উত্তোলনের কোনো সীমা থাকছে না। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা সহজেই দেশের ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ একটি প্রজ্ঞাপনে জানিয়েছে, NITA পরিচালনাকারী ব্যাংকগুলো কোনো বাড়তি আনুষ্ঠানিকতা ছাড়াই এখন থেকে প্রবাসীদের চেক, ইলেকট্রনিক বা অনলাইনে লেনদেনের সুবিধা দিতে পারবে। তবে এসব অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের প্রতারণামূলক লেনদেন যেন না হয় তা নিশ্চিতে অর্থ জমা ও উত্তোলনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইস্পাহানে প্রিমিয়াম টি খেলার খবর। গঠনতন্ত্রে ক্লাব কাউন্সিলর ও পরিচালকদের সংখ্যা 1/3 কমিয়ে আনার প্রতিবাদে বিসিবিকে যে সময়সীমা বেঁধে দিয়ে ক্লাবগুলো সে বিষয়ে কিছুই জানেন না বিসিবি সভাপতি। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের কাছাকাছি থাকলেও ফারুক আহমেদকে ক্লাবগুলোর আলটিমেটামের কথা জানাতে পারেননি ঢাকা ক্রিকেট ক্লাব সমিতির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু। মমিনুর রিপনের রিপোর্ট। এই ক্লাবগুলো কিন্তু ইটস নট ইজি থিং। গঠনতন্ত্রের ক্লাব কাউন্সিলর ও পরিচালকদের সংখ্যা 1/3 কমিয়ে আনার প্রতিবাদে এক ছাদে নিতে বসেছিল ঢাকার 76 ক্লাব। মঙ্গলবারের এই সভা থেকেই সংশোধিত খসড়া গঠনতন্ত্রের আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেন ক্লাব প্রতিনিধিরা। তাদের দাবি না মানলে রোববার থেকে সব ধরনের ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়। তবে এ বিষয়ে কিছুই জানেন না বিসিবি সভাপতি। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে ক্যামেরার সামনে কথা না বললেও ফারুক আহমেদ জানিয়েছেন তার কাছে কোনো খসড়া প্রস্তাব আসেনি। এমনকি নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগের দাবি কিংবা ক্লাবগুলোর মাঠে না নামার আলটিমেটাম কোনো সংবাদই তার কাছে পৌঁছায়নি। অথচ উদ্বোধনী অনুষ্ঠানের পুরো সময়ে বোর্ড সভাপতির কাছাকাছি ছিলেন ঢাকা ক্রিকেট ক্লাব সমিতির আহ্বায়ক। আমরা বোর্ড প্রেসিডেন্টকে এটা বলেছি যে আমাদের এই ব্যাপারে আপনার সাথে কথা আছে। উনি হয়তো আজকে চিটাগাং যাবে, দুদিন পরে আসলে আমরা শনিবার বা রবিবার ওনার সাথে দেখা করে আমাদের এই একটা স্মারকলিপি ওনাকে প্রদান করা হবে এবং ওই পর্যন্ত আমাদের সকল খেলা লিগের বিরত থাকবো আমরা এই খেলা থেকে। এর প্রেক্ষিতে বিকেলে একটি 5 তারকা হোটেলে বৈঠক করেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর। বিপিএল এর ইতিহাসে প্রথমবার পারিশ্রমিক প্রতিশ্রুত সময়ে না পাওয়ায় অনুশীলন বয়কট করেছেন রাজশাহীর ক্রিকেটাররা। একের পর এক চেক বাউন্সে অতিষ্ঠ হয়ে স্থানীয় ক্রিকেটাররা এই সিদ্ধান্ত নেন। চুক্তি অনুযায়ী টাকা না পেলে শুক্রবারের ম্যাচে না খেলার কথাও জানিয়েছে তারা। এদিকে চট্টগ্রামে পৌঁছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আলোচনা করতে রাজশাহীর টিম হোটেলে প্রবেশ করেছেন। কুশলী আসিরের ডেস্ক রিপোর্ট।
বুধবার সকাল 10টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর, তবে অনুশীলন শুরুর 12 মিনিট আগে বাতিল হয় সেটি। হঠাৎ কেন অনুশীলন বাতিল হলো সে কারণটি খুঁজতে গিয়ে জানা গেছে পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার জানান বিপিএল মাঝপথে চলে এলেও তারা এখনও কোনো টাকা পাননি, যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। শুক্রবার নাগাদ টাকা না পেলে খেলবেন না ম্যাচও। এদিকে রাজশাহীর টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো পরিষ্কার বক্তব্য দেননি, যদিও ম্যানেজমেন্টের তরফে আচমকা অনুশীলন পণ্ড হওয়ার ব্যাখ্যায় বিশ্রামের কথা বলা হয়েছে। এবারের বিপিএল মাঠে গড়ানোর আগেই আলোচনায় পারিশ্রমিক ইস্যু। টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টি সুরাহা হয়নি। এদিকে সন্ধ্যায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ আলোচনার জন্য রাজশাহীর টিম হোটেলে প্রবেশ করেন। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। দেশের সাংবিধানিক নাম বদল সহ 5 মূলনীতি সুপারিশ সংস্কার কমিশনের নতুন সনদে চলবে দেশ প্রধান উপদেষ্টা। সংস্কার নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বৈঠক, মার্চ থেকে গণহত্যার বিচারের শুনানি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি খালাস। WHOর পদ পেতে দুর্নীতি করেছেন পুতুল দুদক, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।